শিক্ষার্থী ভাই ও বোনেরা, তোমরা কেমন আছো? গত ক্লাসে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের সিম্পল সেন্টেন্স থেকে কিভাবে কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করা যায় এই বিষয়ে আলোচনা করেছিলাম এবং গতকালকে এটা শেষ ক্লাস ছিল আর কি এই বিষয়ে। তো আজকে সম্পূর্ণ নতুন একটি ক্লাস, যেটাতে আমরা আলোচনা করব হচ্ছে কিভাবে কম্পাউন্ড সেন্টেন্স থেকে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করা যায়, অর্থাৎ যৌগিক বাক্য থেকে কিভাবে জটিল বা মিশ্র বাক্যে রূপান্তর করা যায় এই বিষয়ে আজকে আমি আলোচনা করব। তো তোমরা সবাই মনোযোগ দিয়ে ক্লাসটি করো, আর যারা আগের ক্লাসগুলো মিস করেছো তারা অবশ্যই পূর্বের ক্লাসগুলো দেখে নেবে। তার জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অবশ্যই পূর্বের ক্লাসগুলো লিঙ্ক দেওয়া থাকবে তোমাদের জন্য, তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী সেখান থেকে দেখে নেবে। আরেকটা বিষয়, আমার ক্লাস যদি তোমাদের কাছে গোছানো এবং যদি গঠনমূলক মনে হয় এবং যদি মনে হয় যে তোমাদের উপকারে আসছে, যারা ফেসবুকে দেখছো তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দেবে, আর যারা ইউটিউবে দেখছো তারা অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটি। সাথে ভিডিও কেমন হয়, মানে ক্লাসগুলো কেমন হয় সে বিষয়ে অবশ্যই তোমাদের কমেন্টে মতামত দেবে এবং লাইক করে দেবে। বেশি ভালো হয় যদি তোমরা শেয়ার করে দাও, কারণ তোমাদের শেয়ারের কারণেই অনেক শিক্ষার্থী আছে যারা আমার ক্লাসগুলো দেখতে পাবে এবং তাদের উপকারে আসবে। তো আর কথা না বাড়িয়ে চলো আজকে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের কিভাবে আমরা কম্পাউন্ড সেন্টেন্স থেকে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করতে পারি সে বিষয়ে আলোচনা করি। এটা সেন্টেন্সের 25তম লেকচার। চলো আমরা পরের স্লাইডটি দেখি কিভাবে আমরা কম্পাউন্ড থেকে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করতে পারবো। দেখো শিক্ষার্থীরা, তোমরা স্ক্রিনে কিভাবে আমরা কম্পাউন্ড সেন্টেন্স থেকে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করতে পারি তার প্রথম নিয়মটা দেখতে পাচ্ছ। কম্পাউন্ড সেন্টেন্স থেকে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর বলতে আমরা যৌগিক বাক্য থেকে কিভাবে জটিল বা মিশ্র বাক্যে রূপান্তর করতে পারি তার নিয়ম নিয়ে আলোচনা করছি। তো প্রথম নিয়মটাতে দেখো কি বলছে। প্রথম নিয়মটাতে বলছে যে কম্পাউন্ড সেন্টেন্সে অর্থাৎ যৌগিক বাক্যে যদি বাট অথবা ইয়েট থাকে, বাট অথবা ইয়েট থাকে, তাহলে কমপ্লেক্স করার সময় আমাদেরকে কি করতে হবে? প্রথমে দো অথবা অল দো বসাতে হবে। প্রথমে দো অথবা অল দো বসাতে হবে। এরপরে আমাদেরকে প্রথম ক্লজটি বসাতে হবে। এরপরে বাট অথবা ইয়েট উঠে যাবে। বাট অথবা ইয়েট উঠে সেখানে কমা বসাই দিবা। বাট অথবা ইয়েট উঠায় সেখানে কমা বসাই দিবা। এরপরে দ্বিতীয় ক্লজটা যা থাকবে তা বসাই দিবা। একদমই কিন্তু বিষয়টা সহজ। কম্পাউন্ড সেন্টেন্সে যখনই তোমরা বাট অথবা ইয়েট দেখবা তখন তোমরা কমপ্লেক্স করার সময় প্রথমে শুরু করবা দো অথবা অল দো দিয়ে, এরপরে প্রথম ক্লজটা বসাই দিবা, এরপরে বাট অথবা ইয়েট উঠায় সেখানে একটা কমা দিবা, তারপর দ্বিতীয় ক্লজটা বসাই দিবা। দেখো উদাহরণে কি বলতেছে, I went to his house but he did not meet me. I went to his house but he did not meet me. দেখো কম্পাউন্ড সেন্টেন্স তোমরা চিনবা কিভাবে? বাক্যে অ্যান্ড, বাট, অর, ইয়েট, দেয়ারফর সাধারণত এইগুলো থাকবে কম্পাউন্ড সেন্টেন্সে। অর্থাৎ যৌগিক বাক্য চেনার নিয়ম সাধারণত বাক্যে দুইটা ক্লজ থাকবে, অর্থাৎ একের অধিক ক্লজ থাকবে এবং সেই ক্লজগুলো অ্যান্ড, বাট, অর, ইয়েট, দেয়ারফর এগুলো দিয়ে যুক্ত থাকবে। তাইলে এই বাক্যটাতে যেহেতু বাট আছে, আমাদের বলা ছিল বাট থাকলে আমরা কি করব, অথবা ইয়েট থাকলে আমরা কি করব। তা প্রথম উদাহরণটাতে বলতেছে আই ওয়েন্ট টু হিজ হাউস বাট হি ডিড নট মিট মি। এটাকে যদি আমরা কমপ্লেক্স অর্থাৎ জটিল বা মিশ্র বাক্যে যদি রূপান্তর করতে চাই তাহলে আমাদেরকে প্রথমেই বসাইতে হবে দো অথবা অল দো, যে কোনো একটা বসাইলেই হবে। তুমি দো দিয়েও বসাইতে পারো অথবা অল দো দিয়েও বসাতে পারো। দোর অর্থ যদিও, অল দো মানেও যদিও। তাহলে দো, এরপর প্রথম ক্লজটা বসাবা আই ওয়েন্ট টু হিজ হাউস, যদিও আমি তার বাসায় গিয়েছিলাম। এবার বাট উঠে যাবে, বাট উঠে সেখানে কমা বসবে, বাট উঠে সেখানে কমা বসবে। এরপরে দ্বিতীয় ক্লজটা হুবহু বসে যাবে, হি ডিড নট মিট মি, হি ডিড নট মিট মি। এরপরে দেখো 2 নম্বর উদাহরণটাতে কি বলছে, হি ইজ নট সিক, হি ইজ নট সিক ইয়েট হি ফিলস উইক। সে অসুস্থ নয়, তারপরেও সে দুর্বলতা অনুভব করে, তবুও সে দুর্বলতা অনুভব করে। তাহলে আমাদের বাক্যে ইয়েট আছে, কম্পাউন্ড সেন্টেন্সটাতে কি আছে? ইয়েট আছে। তাহলে আমাদেরকে শুরু করতে হবে দো অথবা অল দো দিয়ে, দো অথবা অল দো, তারপরে প্রথম ক্লজটা যা থাকবে তা বসাই দিবা। হি ইজ নট সিক, দো হি ইজ নট সিক, অথবা অল দো হি ইজ নট সিক, ইয়েট উঠাই দিয়ে সেখানে কমা বসাবা। এরপরে দ্বিতীয় ক্লজটা যা থাকবে তা বসাই দিবা।
হি ফিলস উইক, দো হি ইজ নট সিক হি ফিলস উইক, দো হি ইজ নট সিক হি ফিলস উইক। 1 নম্বর যে নিয়মটা আলোচনা করলাম এর কিছু বিশেষ বিষয় আছে যেগুলো মনে রাখতে হবে, সেটা আমি পরের স্লাইডে আলোচনা করছি। দেখো, মূল নিয়ম কিন্তু এইটাই, 1 নম্বরের যে এই যে নিয়মটা এটাই কিন্তু মূল নিয়ম, যে তোমার বাক্যে যদি বাট অথবা ইয়েট থাকে তোমাকে দো অল দো দিতে হবে, ফার্স্ট ক্লজটা বসাতে হবে, এরপরে বাট ইয়েট উঠে সেখানে কমা বসবে, এরপরে তোমরা সেকেন্ড ক্লজটা বসাই দিবা। এটাই হলো মূল নিয়ম। তবে এর বিশেষ কিছু বিষয় মনে রাখার বিষয় আছে, সেটা আমরা পরের স্লাইডে দেখছি। চলো দেখো, এই প্রথম যে নিয়মটা, এই নিয়মটাতে একটা বিষয় আছে যেটা তোমাদেরকে মনে রাখতে হবে। সেটা কি বলছে দেখো, অনেক সময় কম্পাউন্ড সেন্টেন্সের দ্বিতীয় ক্লজটির সাবজেক্ট উজ্জ্ব থাকবে। অনেক সময় কম্পাউন্ড সেন্টেন্সের দ্বিতীয় ক্লজের যে সাবজেক্ট এটা উজ্জ্ব থাকবে, কিন্তু তোমাকে কমপ্লেক্স সেন্টেন্সে যখন তুমি রূপান্তর করবা তোমাকে অবশ্যই 2টা ক্লজেরই সাবজেক্ট বসাইতে হবে। তোমাকে 2টা ক্লজেরই সাবজেক্ট বসাইতে হবে। কম্পাউন্ড সেন্টেন্সে দ্বিতীয় ক্লজের অনেক সময় সাবজেক্টটা থাকবে না, উজ্জ্ব থাকবে, কিন্তু তোমাকে সেটা অনুভব করে বা বুঝে তোমাকে কমপ্লেক্স সেন্টেন্সে যখন তুমি ট্রান্সফার করবা তখন তোমাকে 2টি ক্লজেরই সাবজেক্ট বসাইতে হবে। দেখো এক্সাম্পল দেখো, আই ওয়েন্ট দেয়ার বাট কুড নট মিট হিম। আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম কিন্তু তার সাথে দেখা হয় নাই বা হয়েছিল না। এখানে যেটা বোঝাচ্ছে যে সেখানে গিয়েছিল, অর্থাৎ আমি সেখানে গিয়েছিলাম এবং আমার সাথেই তার দেখা হয় নাই, অর্থাৎ দুটো বাক্যেরই সাবজেক্ট কিন্তু আই। বাক্যটা পড়লেই তোমরা বুঝতে পারবে যে দ্বিতীয় ক্লজের সাবজেক্ট আমাকে কি বসাইতে হবে। কিন্তু বাটের পরে দেখো, বাট কুড নট মিট হিম, এখানে দ্বিতীয় ক্লজের শুরুতে কিন্তু সাবজেক্ট ব্যবহার হয় নাই, কিন্তু যে সেখানে গিয়েছিল তার সঙ্গেই কিন্তু তার দেখা হয় নাই। অর্থাৎ আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম, বাট কুড নট মিট হিম, কিন্তু তার সাথে দেখা হয়নি। কার? আমারই দেখা হয়নি। তাইলে এটা তুমি যখন কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করবা কি লিখবা দেখো, যেহেতু বাক্যে বাট আছে তাহলে আমাকে বসাতে হবে দো অথবা অল দো, দো অথবা অল দো। তাহলে দো আই ওয়েন্ট দেয়ার, প্রথম ক্লজটা হয়ে গেল, দো আই ওয়েন্ট দেয়ার, যদিও আমি সেখানে গিয়েছিলাম। এবার বাট উঠবে, সেখানে একটা কমা বসবে, বসে এবার দ্বিতীয় ক্লজের শুরুতে যেহেতু সাবজেক্ট ছিল না, কিন্তু আমরা ওই যে একটু আগে নিয়মে পড়লাম যে কম্পাউন্ড সেন্টেন্সে যদি দ্বিতীয় ক্লজের শুরুতে সাবজেক্ট নাও থাকে আমাদেরকে কি করতে হবে, ওটা বুঝে আমাদেরকে দ্বিতীয় ক্লজের শুরুতে সাবজেক্ট বসাইতে হবে। তাহলে সাবজেক্ট হচ্ছে আই কুড নট মিট হিম, যদিও আমি সেখানে গিয়েছিলাম কিন্তু আমি তার সাথে দেখা করতে পারি নাই বা পেরেছিলাম না। 2 নম্বর উদাহরণটা দেখো, উই লেফট নো স্টোন আনটার্নড বাট কুড নট সলভ দ্য প্রবলেম। উই লেফট নো স্টোন আনটার্নড বাট কুড নট সলভ দ্য প্রবলেম। এখানে যে ব্যক্তি প্রথম কাজটা করছে সেই কিন্তু দ্বিতীয় সমস্যাটা সমাধান করতে পারে নাই। তাহলে আমাকে কি করতে হবে, যেহেতু বাক্যটাতে বাট আছে তাহলে আমাকে কি করতে হচ্ছে, দো অথবা অল দো দিয়ে শুরু হবে, দো অথবা অল দো দিয়ে শুরু হবে। এইবার উই লেফট নো স্টোন আনটার্নড, দো অথবা অল দো, যেহেতু বাক্যে বাট আছে সেহেতু আমাকে দো অথবা অল দো দিয়ে শুরু করে উই লেফট নো স্টোন আনটার্নড। এইবার বাট উঠে সেখানে একটা কমা বসতেছে, বাট উঠে সেখানে একটা কমা বসতেছে। এরপরে দ্বিতীয় ক্লজের শুরুতে কিন্তু সাবজেক্ট ছিল না, কিন্তু এটা আমাকে বুঝে নিতে হচ্ছে যে প্রথম ক্লজটা যে করেছে সেই কিন্তু দ্বিতীয় ক্লজ সমস্যাটা সমাধান করতে পারে নাই, এই জন্য দ্বিতীয় ক্লজের শুরুতেও আমাকে উই বসাইতে হচ্ছে। উই কুড নট সলভ দ্য প্রবলেম, দো উই লেফট নো স্টোন আনটার্নড উই কুড নট সলভ দ্য প্রবলেম। একদমই বিষয়টা কিন্তু সহজ, খুব বেশি ডিফিকাল্ট না। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি নাও বুঝতে পারো অবশ্যই তোমরা কমেন্টে জানাবা, অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা তোমাদের প্রশ্ন থাকলে সেখানে জিজ্ঞেস করে নিতে পারো। চলো পরের স্লাইডে দেখি। দেখো 2 নম্বর নিয়মে কি বলছে স্লাইডে, কম্পাউন্ড সেন্টেন্সে যদি অ্যান্ড দেয়ারফোর অ্যান্ড সো এই শব্দগুলো যদি থাকে এবং কম্পাউন্ড সেন্টেন্সের একটি ক্লজ অপর ক্লজটির যদি কারণ বা সময় অথবা শর্ত নির্দেশ করে। কম্পাউন্ড সেন্টেন্সে অবশ্যই তো 2টা ক্লজ থাকবে, এই 2টা ক্লজের একটি ক্লজ যদি অপর ক্লজটির কারণ অথবা সময় এবং শর্ত নির্দেশ করে, এবং কম্পাউন্ড সেন্টেন্সে যদি অ্যান্ড দেয়ারফোর অ্যান্ড সো এই শব্দগুলো থাকে, তাহলে কমপ্লেক্স করতে হলে আমাদেরকে কি করতে হবে দেখো, কমপ্লেক্স করতে হইলে আমাদেরকে কারণ বুঝাইলে সিন্স অথবা অ্যাজ বসাইতে হবে, সময় বুঝাইলে আমাকে হোয়েন বসাইতে হবে, আর শর্ত বুঝাইলে আমাকে ইফ বসাইতে হবে। এখানে কিন্তু বিষয় আছে, যে কোনোটা বসাইলে হবে না। কমপ্লেক্স করার সময় আমাকে ব্যবহার করতে হবে সিন্স, অ্যাজ, হোয়েন, ইফ। কিন্তু যদি যেহেতু বা কারণ বুঝায় তাহলে আমাকে বসাইতে হবে সিন্স এবং হচ্ছে অ্যাজ। আর যদি সময় বুঝায় তাহলে আমাকে বসাইতে হবে হচ্ছে হোয়েন। আর যদি শর্ত বুঝায় সেক্ষেত্রে আমাকে বসাইতে হবে হচ্ছে ইফ। সিন্স, অ্যাজ, হোয়েন, ইফ। এরপরে
প্রথম ক্লজ বসাইতে হবে, তারপরে অ্যান্ড দেয়ারফর অ্যান্ড সো এটা উঠে যাবে, উঠে সেখানে একটা কমা বসবে, কমা বসার পরে দ্বিতীয় ক্লজটা যা থাকবে তা বসে যাবে। দেখো শেষে যে একটা এখানে নোট দেওয়া আছে, মনে রাখতে হবে যে কারণ বুঝাইলে আমাকে সেখানে সিন্স অথবা অ্যাজ ব্যবহার করতে হবে, সময় বুঝাইলে আমাকে সেখানে ওয়েন ব্যবহার করতে হবে, আর যদি শর্ত বুঝায় তাহলে সেখানে আমার ইফ বসাইতে হবে। উদাহরণে দেখো কি বলছে, হি ওয়াজ ইল অ্যান্ড দেয়ারফোর হি কুড নট অ্যাটেন্ড দ্য কনফারেন্স। এখানে দুটি ক্লজ আছে এবং একটি ক্লজ কিন্তু এখানে কারণ বোঝাচ্ছে, অর্থাৎ হি ওয়াজ ইল, সে অসুস্থ ছিল এবং সে কনফারেন্সে উপস্থিত হতে পারে নাই। কেন উপস্থিত হতে পারে না, এটা কিন্তু কারণ বোঝাচ্ছে। যেহেতু কারণ বুঝাইলে কিন্তু আমরা বলছি যে সিন্স অথবা অ্যাজ বসাইতে হবে। তাহলে আমরা যখন এটাকে কি করব, কমপ্লেক্স করব, তখন আমাদেরকে শুরু করতে হবে সিন্স অথবা হচ্ছে অ্যাজ দিয়ে। সিন্স অথবা অ্যাজ যে কোনো একটা বসাবা, এরপরে প্রথম ক্লজটা বসাবা, হি ওয়াজ ইল, সিন্স হি ওয়াজ ইল, যেহেতু সে অসুস্থ ছিল, এইবার অ্যান্ড দেয়ারফর উঠে যাবে, অ্যান্ড দেয়ারফর উঠে সেখানে কমা বসবে, কমা বসে এইবার দ্বিতীয় ক্লজটা যা আছে তা হুবহু বসে যাবে, হি কুড নট অ্যাটেন্ড দ্য কনফারেন্স। একইভাবে 2 নম্বর নিয়মটা দেখো, আই ওক আপ অ্যান্ড হি ওয়েন্ট অ্যাওয়ে, আই ওক আপ অ্যান্ড হি ওয়েন্ট অ্যাওয়ে, আমি ঘুম থেকে উঠলাম এবং সে চলে গেল। এখানে সময় বোঝাচ্ছে, অর্থাৎ যখন আমি ঘুম থেকে উঠলাম, যখন আমি জেগে উঠলাম তখন সে চলে গেল, এখানে সময় বোঝাচ্ছে। তাহলে এখানে ব্যবহার হবে হচ্ছে হোয়েন আই ওক আপ, যখন আমি জেগেছিলাম বা উঠেছিলাম, হি কমা এই যে তোমার অ্যান্ড উঠে গেল, এখানে কমা বসলো, হি ওয়েন্ট অ্যাওয়ে, সে চলে গেল। হোয়েন আই ওক আপ অ্যান্ড উঠে সেখানে কমা বসলো, হি ওয়েন্ট অ্যাওয়ে। একইভাবে 3 নম্বর নিয়মটা দেখো, শর্ত বোঝাচ্ছে, ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করো, অ্যান্ড ইউ উইল বি সাকসেসফুল, কঠোর পরিশ্রম করো এবং তুমি সফল হবে। এখানে শর্ত বোঝাচ্ছে, যদি তুমি কঠোর পরিশ্রম করো তাহলে তুমি সফল হবে। তাহলে আমি বলছি যখন শর্ত বুঝাবে তখন তোমাকে ইফ ব্যবহার করতে হবে। আচ্ছা, এখানে খেয়াল করতে হবে, যখন তুমি ইফ ব্যবহার করতেছো, ওয়ার্ক হার্ড এই শর্তযুক্ত বাক্যগুলোর প্রথমে সাবজেক্ট থাকবে না, কিন্তু সাবজেক্ট অবশ্যই এখানে উজ্জ্বল ইউ আছে। এখানে শর্তযুক্ত বাক্যগুলোতে কি থাকবে, প্রথমে সাবজেক্ট থাকবে না, কিন্তু এই সাবজেক্ট বলতে এখানে ইউ উজ্জ্বল আছে। তাহলে আমাকে কি করতে হবে, প্রথমে ইফ বসাইতে হবে, এরপরে আমাকে ইউ আনতে হবে, ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো, এবার অ্যান্ড উঠে সেখানে কমা বসবে, অ্যান্ড উঠে সেখানে কমা বসবে, ইউ উইল বি সাকসেসফুল, তুমি সফল হবে। 1 নম্বর নিয়মটাতেও যেমন একটা বিশেষ মনে রাখার বিষয় ছিল, 2 নম্বর নিয়মটাতেও কিন্তু একটা মনে রাখার বিষয় আছে। চলো আমরা পরের স্লাইডে সেই মনে রাখার বিষয়টি সম্পর্কে জেনে নিই। দেখো 2 নম্বর নিয়মটার এই যে আমরা যে কম্পাউন্ড থেকে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করছি, এর 2 নম্বর নিয়মের যে বিষয়টা মনে রাখতে হবে, যে যদি আমাদের শর্তমূলক কম্পাউন্ড সেন্টেন্সটি শুরু হয়, কিন্তু কম্পাউন্ড সেন্টেন্সটি যদি শর্তমূলক হয়, এটা সাধারণত মেইন ভার্ব দিয়ে শুরু হয়, যেটা আমরা যে শেষে মানে আগের যে স্লাইডের শেষ এক্সাম্পলটাতে কিন্তু তাই দেখেছিলাম, যে ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করো, অ্যান্ড ইউ উইল বি সাকসেসফুল, এবং তুমি সফলকাম হবে। ওখানে কিন্তু দেখো সাবজেক্ট কিন্তু ছিল না, মেইন ভার্ব দিয়ে, ওয়ার্ক হার্ড মেইন ভার্ব দিয়ে শুরু হয়েছে, সেটাই বলতেছে। কম্পাউন্ড সেন্টেন্স, শর্তমূলক কম্পাউন্ড সেন্টেন্সটি সাধারণত শুরু হয় মেইন ভার্ব দিয়ে। এক্ষেত্রে সাবজেক্ট ইউ উজ্জ্বল থাকে, এক্ষেত্রে সাবজেক্ট ইউ উজ্জ্বল থাকে, নর্মালি এখানে সাবজেক্ট কিন্তু ইউই থাকবে। ওয়ার্ক হার্ড অ্যান্ড ইউ উইল বি সাকসেসফুল, ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করো এবং তুমি সফলকাম হবে। এখানে ওয়ার্ক হার্ড, কে কঠোর পরিশ্রম করবে, তুমি কঠোর পরিশ্রম করো এবং তুমি সফলকাম হবে, তাইলে সেটাই কিন্তু এই জায়গায় বলতেছে। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে পরিবর্তনের সময় ইফের পরে অবশ্যই সাবজেক্ট ইউ বসাতে হবে। আমি যেহেতু বললাম, যেহেতু এই কম্পাউন্ড সেন্টেন্স শর্তযুক্ত হলে সেটা মেইন ভার্ব দিয়ে শুরু হয়, তাহলে আমাকে কমপ্লেক্সে পরিবর্তন করার সময় যখন আমি ইফ ব্যবহার করব এই শর্তমূলক বাক্যগুলোতে, সেখানে সাবজেক্ট ইফের পরে অবশ্যই ইউ বসাতে হবে। কখনো কখনো অ্যান্ডের পরে শুধু মেইন ভার্ব থাকে, অ্যান্ডের পরে শুধু মেইন ভার্ব থাকে, সেক্ষেত্রে কমপ্লেক্স সেন্টেন্সে পরিবর্তনের সময় সাবজেক্ট ইউ বসিয়ে মেইন ভার্বকে ফিউচার ইনডিফিনিট টেন্স করতে হবে। এটা দ্বিতীয় ক্লজের কথা বলা হয়েছে, দ্বিতীয় ক্লজে। অর্থাৎ কখনো কখনো দেখা যাবে যে অ্যান্ড তো থাকবে সাধারণত মাঝখানে, অর্থাৎ ফার্স্ট ক্লজ সেকেন্ড ক্লজ তার মাঝখানে অ্যান্ড থাকবে। তা যখন অ্যান্ড থাকবে, এই অ্যান্ডের পরেও কিন্তু শুধুমাত্র মেইন ভার্ব থাকতে পারে। তো অ্যান্ডের পরে যদি মেইন ভার্ব থাকে, সেক্ষেত্রে কমপ্লেক্সে পরিবর্তন করার সময় কী করতে হবে, দ্বিতীয় ক্লজেও আমাকে সাবজেক্ট হিসেবে ইউ বসাইতে হবে, এবং মেইন ভার্ব যেটা থাকবে সেই মেইন ভার্বটাকে আমাদেরকে ফিউচার ইনডিফিনিট টেন্সে কনভার্ট করতে হবে। দেখো এক্সাম্পল দেখো, তাহলে বুঝতে পারবা। যেমন দেখো ডু অ্যান্ড ডাই, এখানে দেখো ডু, এই যে প্রথমে করো এবং মরো,
করো এবং মরো, এখানে শর্ত বুঝাইছে যদি তুমি করো তাহলে তুমি মরবে। তাইলে বিষয়টা হচ্ছে দেখো প্রথম বাক্যের আগেই সাবজেক্ট নাই, প্রথম ক্লজের আগেও সাবজেক্ট নাই, ডু কে করবে, তুমিই করবা, ইউ ডু অ্যান্ড ইউ ডাই এবং তুমিই মরবা, অর্থাৎ দুইটা ক্লজের শুরুতেই কিন্তু সাবজেক্ট নাই। তাহলে আমাকে কি করতে হচ্ছে, যেহেতু এটা শর্তমূলক কম্পাউন্ড সেন্টেন্স সেহেতু আমাকে প্রথমে আনতে হবে ইফ। এইবার ইফের পরে আমাকে বলছে একটা সাবজেক্ট আনতে হবে ইউ, ইফ ইউ ডু যদি তুমি করো, এইবার অ্যান্ড উঠে সেখানে কমা, ইফ ইউ ডু কমা, এইবার ডাই কে মারা যাবে, তুমি। তাহলে পরেরটা যেহেতু তোমার কোনো শুধুমাত্র একটা মেইন ভার্ব আছে, এই মেইন ভার্বটাকে তোমাকে ফিউচার ইনডিফিনিট টেন্সে কনভার্ট করতে হবে। তাহলে ইউ উইল ডাই, ইফ ইউ ডু, ইফ ইউ ডু ইউ উইল ডাই। দেখো এই যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের যে ক্লাসগুলো হচ্ছে, এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের এই যে বিভিন্ন যে রূপগুলো তোমরা দেখতেছো, এতে করে কিন্তু তোমাদের কমপ্লিটিং সেন্টেন্সের উপকার হবে। কমপ্লিটিং সেন্টেন্সে যে পরীক্ষায় আসে এবং তাতে কিন্তু 5 মার্ক, অর্থাৎ একটা সেন্টেন্সের কিছু অংশ দেওয়া থাকে, বাকি অংশ তোমাদেরকে তৈরি করতে হয়। তো এটা কিন্তু তোমাদের এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মাধ্যমে কিন্তু তোমাদের হেল্প হবে, অর্থাৎ কমপ্লিটিং সেন্টেন্সও তোমাদের একই সাথে অনেক নিয়ম করা হয়ে যাচ্ছে। তারপরে দেখো এই যে যে বিশেষ নিয়মটা, এর 2 নম্বর উদাহরণে কি বলতেছে দেখো, মুভ অ্যান্ড বি পানিশড, মুভ অ্যান্ড বি পানিশড, বা মানে নরো এবং শাস্তি হবে, মুভ অ্যান্ড বি পানিশড। তাইলে আমাকে কি করতে হচ্ছে, দেখো মুভ এটা শুরু হয়েছে কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স, শুরু হয়েছে যেহেতু বাক্যে অ্যান্ড আছে সেহেতু এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স, এখানে বাক্যের সাবজেক্ট নাই, তাহলে এটা শর্তমূলক বাক্য। এখন শর্তমূলক যে কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে আমাকে শুরু করতে হবে হচ্ছে কমপ্লেক্স করার সময় ইফ দিয়ে, এবং কে করবে, এই নড়াটা কে নড়বে, ইউ, ইফ ইউ মুভ যদি তুমি নড়ো, তাহলে এই যে অ্যান্ড উঠে যাবে, এখানে কমা বসতেছে। এইবার পরের বাক্যটাতেও যেহেতু তোমার কি আছে, মেইন ভার্ব আছে, তাহলে আমাকে আবার একটা ইউ আনতে হচ্ছে এবং এটা ফিউচার ইনডিফিনিট টেন্সে নিয়ে যাইতে হচ্ছে। ইউ উইল বি পানিশড, এটা ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস করা হয়েছে, ইউ উইল বি পানিশড, ইফ ইউ মুভ ইউ উইল বি পানিশড। বা এটা প্যাসিভ ভয়েস, এটা চেনবা কীভাবে, দেখবা অক্সিলারি ভার্বের অসঙ্গতি, দেখবা অক্সিলারি ভার্বের অসঙ্গতি কিভাবে বোঝায়। দেখো উইল বির পরে মূলত ভার্বের কিন্তু প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি হওয়ার কথা ছিল, উইল বির পরে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি হওয়া উচিত ছিল, এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। উইল বি শ্যাল বি এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি হবে, কিন্তু সেটা না হয়ে উইল বি শ্যাল বির পরে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি না হয়ে এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে পানিশড, যার কারণে এটা কিন্তু প্যাসিভ ভয়েস। অর্থাৎ উইল বি শ্যাল বি যে নিয়মে ব্যবহার হয় সেই নিয়মে ব্যবহার না হয়ে তার অসঙ্গতি অন্য নিয়মে ব্যবহার হইলে সেটা প্যাসিভ ফর্মে হয়, তাহলে এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস। ইফ ইউ মুভ ইউ উইল বি পানিশড। যখন ভয়েস চেঞ্জ করানো হবে তখন এই বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করে বুঝাই দিব। এরপরে দেখো 3 নম্বর যে নিয়মটা বলছে, ওয়েস্ট টাইম অ্যান্ড বি ডিস্ট্রয়েড, ওয়েস্ট টাইম অ্যান্ড বি ডিস্ট্রয়েড মানে কি, সময় নষ্ট করো এবং ধ্বংস হয়ে যাও, সময় নষ্ট করো এবং ধ্বংস হয়ে যাও। দেখো এখানে ওয়েস্ট টাইম কাকে বলতেছে, অবশ্যই ইউকে, অর্থাৎ শর্ত বুঝাইছে, কিন্তু যদি তুমি সময় নষ্ট করো তাইলেই তুমি ধ্বংস হয়ে যাবা। তাইলে ওয়েস্ট টাইম বাক্যে যেহেতু সাবজেক্ট উজ্জ্ব আছে তার মানে এখানে ইউ আছে, ইউ ওয়েস্ট টাইম অ্যান্ড ইউ উইল বি ডিস্ট্রয়েড। তাইলে আমাকে একটা ইফ দিয়ে শুরু করতে হবে, ইফ ইউ ওয়েস্ট টাইম যদি তুমি সময় নষ্ট করো, ইফ ইউ ওয়েস্ট টাইম অ্যান্ড, দেখো কমা অ্যান্ড উঠে যাবে সেখানে একটা কমা বসবে, ইফ ইউ ওয়েস্ট টাইম, এবার অ্যান্ড উঠে সেখানে কমা বসতেছে, এবার কি হবে, ইউ উইল বি ডিস্ট্রয়েড, অর্থাৎ পরের বাক্যটা পরের ক্লজটা কিন্তু ফিউচার ইনডিফিনিট টেন্সে হবে, এটা ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ফর্মে হচ্ছে, যেহেতু উইল বির পরে এই যে ডিস্ট্রয় হওয়ার কথা ছিল ডিস্ট্রয়িং, অর্থাৎ কন্টিনিউয়াস ফর্মেটে আসার কথা ছিল, কিন্তু উইল বির পরে ডিস্ট্রয় কিন্তু ডিস্ট্রয়িং না হয়ে যেহেতু V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মে আসতেছে সেহেতু এটা হচ্ছে প্যাসিভ ভয়েস, ইউ উইল বি ডিস্ট্রয়েড। তাহলে হচ্ছে ইফ ইউ ওয়েস্ট টাইম যদি তুমি সময় নষ্ট করো, ইউ উইল বি ডিস্ট্রয়েড তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। এই হলো কম্পাউন্ড সেন্টেন্স থেকে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তরের 2টা নিয়ম আজকে আলোচনা করলাম, আগামীকালকে বাকি নিয়মগুলো আলোচনা করব। তোমরা যারা বুঝতে পারছো না বা বুঝতে সমস্যা হচ্ছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবে বা হোয়াটসঅ্যাপে আমাকে অবশ্যই তোমরা প্রশ্ন করতে পারো। আর পরের ক্লাস পর্যন্ত তোমরা অবশ্যই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।